সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মার্জিয়া হাসান মুন, তোমাদের মুন ভাইয়া। পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজ, দ্বিতীয় বর্ষ। আজকে আমরা যেই চ্যাপ্টারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অংশ, শোষণ। মূলত শোষণ কি, শোষণ কাকে বলে, এবং শোষণের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদ সহ এদের যে বিক্রিয়াটা রয়েছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। লক্ষ্য করো, আমরা জানি যে আমাদের যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো রয়েছে বোধ উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রে আমাদের কমন একটা প্রক্রিয়ার নাম হচ্ছে শোষণ। এখন শোষণ কি, আমরা আপাতত দৃষ্টিতে শোষণ বলতে বুঝি যে আমরা অক্সিজেন গ্রহণ করলাম এবং কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করলাম, এতটুকু পর্যন্ত। অর্থাৎ আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস যেই প্রক্রিয়াটা সেটাকে আমরা আপাতত দৃষ্টিতে আমরা বলে থাকি শোষণ। কিন্তু আদতে কি শোষণ এত ইজি একটা টপিক বা ইজি একটা জিনিস? না। আসলে শোষণ বলতে মূলত বোঝাচ্ছি আমরা যে খাদ্য গ্রহণ করেছি, অর্থাৎ আমরা জানি যে প্রাণীরা খাদ্য গ্রহণের জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে সেই প্রেক্ষাপট থেকে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যটাকে কিন্তু আমরা সরাসরি শক্তি হিসেবে ব্যবহার করতে পারছি না। সেটার জন্য আমাদেরকে করতে হচ্ছে কি, সেটার জন্য আমাদেরকে সেই খাদ্য উপাদানগুলো আগে পরিপাকের মাধ্যমে সরল খাদ্য উপাদানে পরিণত করতে লাগছে, এবং সরল খাদ্য উপাদানে পরিণত করার পর সেই সরল খাদ্য উপাদানগুলোকে আবার আমাকে শক্তিতে রূপান্তর করতে লাগছে। তাহলে আমরা যদি প্রাণীর ক্ষেত্রে নরমালি কনসেপ্টটা বলি, যে তার মানে যে আমরা খাদ্য গ্রহণ করেছি সেই খাদ্য উপাদানগুলোকে পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সরল খাদ্য উপাদানে পরিণত করি। এই সরল খাদ্য উপাদানটাকে পরবর্তীতে এটিপিতে কনভার্ট করার যে প্রক্রিয়াটা, সেটাই আমরা বলতে পারি নরমালি শোষণ। এখন এই সরল খাদ্য উপাদানটাকে আমরা কি বলি? তোমরা জানো যে শর্করার ক্ষেত্রে যে সরল খাদ্য উপাদানটা সেটা আমরা জানি হচ্ছে গ্লুকোজ। আবার তোমরা জানো যে যদি এটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে বা আমিষের ক্ষেত্রে হয় তাহলে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এবং যদি সেটা লিপিডের ক্ষেত্রে হয় তাহলে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কিন্তু মজার বিষয় হচ্ছে বা অবাক করার বিষয় হচ্ছে, আমাদের শরীরের কোষগুলোতে মূলত যেই প্রোটিন হোক বা লিপিড হোক সেগুলো সবগুলোই রূপান্তরিত হয়ে আলটিমেটলি তৈরি করে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটাই পরবর্তীতে আমার শক্তি উৎপাদনে সহায়তা করে। তার মানে আমি যদি এখানে বলি শোষণ বলতে আমরা এক কথায় কি বোঝাবো, সেটা হচ্ছে গ্লুকোজ ভেঙে এটিপি। ঠিক আছে, গ্লুকোজ ভেঙে এটিপি, অর্থাৎ আমার এখানে এটিপি বা শক্তি পাওয়াটাই হচ্ছে আমার জন্য কনসার্ন। তোমরা সবাই জানো যে এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা হচ্ছে শক্তি, বায়োলজিক্যাল কয়েন বলা হয় বা জৈবিক মুদ্রা বলা হয় এটাকে। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু বলছি শোষণ, তাহলে শোষণ মানে আমরা কি বলবো? যে শোষণ মানে আমরা নরমালি এক কথায় বলতে পারি যে গ্লুকোজ জারিত হয়ে যে শক্তি বা এটিপি উৎপন্ন করে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে আমার শোষণ। এখন দেখো, শোষণের পর আমরা যদি চলে যাই শোষণ কত প্রকার, তাহলে বলছে যে শোষণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শোষণ, আরেকটি হচ্ছে অবাত শোষণ। এখন কথা হচ্ছে পার্থক্য কেন? দেখো, বলছে যে সবাত শোষণ, আমরা জানি বাত এই কথাটা সমার্থক শব্দ হচ্ছে বায়ু, বায়ু বা বাতাস। আলটিমেটলি যেহেতু আমরা শোষণের জন্য অক্সিজেনটাকে গ্রহণ করছি বা অক্সিজেনটাকে ব্যবহার করছি, তার মানে এই বায়ু বলতে আমি আপাত দৃষ্টিতে বুঝবো এখানে যে অক্সিজেন। ওকে, এখন দেখো সবাত মানে হচ্ছে বাতাসের উপস্থিতি। কিসের উপস্থিতি? বাতাসের। এখন আমরা কোন বাতাস বা কোন গ্যাসটাকে নিচ্ছি? অক্সিজেন। তার মানে অক্সিজেন এর উপস্থিতিতে যেই শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটা হচ্ছে আমাদের জন্য সবাত শোষণ। আর অবাত, অ কথাটার অর্থ সবসময় মনে রাখবে যে ও মূলত বোঝায় হচ্ছে না। কি না? বলতেছে বাতাসের উপস্থিতি না, তার মানে অক্সিজেন এর অনুপস্থিতিতে। অনুপস্থিতিতে। তোমরা যদি তোমাদের বইয়ে লক্ষ্য করো তাহলে দেখবে যে সবাত শোষণের সংজ্ঞায় বলা আছে যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শোষণিক বস্তু। এখন শোষণিক বস্তু মানে যেটা ভাঙে। শোষণিক বস্তু হিসেবে এখানে বলা হয়েছে শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কি তৈরি করবে? বলছে যে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। তাহলে এটা বলছে সবাত শোষণের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি লাগবে, এবং বলছে যে শোষণের যে শোষণিক বস্তুগুলো আছে, অর্থাৎ গ্লুকোজ বলো, প্রোটিন, লিপিড, এছাড়াও বিভিন্ন জৈব অ্যাসিড, এগুলো আলটিমেটলি ভেঙে তৈরি করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি। তাহলে আমরা উৎপাদ হিসেবে শোষণের ক্ষেত্রে পাবো কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি। তাহলে ভাইয়া আমরা যদি একটু সবাত শোষণের বিক্রিয়াটা লক্ষ্য করি তাহলে বলছে এখানে যেহেতু আমরা জানি যে আমাদের টার্গেট হচ্ছে গ্লুকোজকে ভাঙা বা গ্লুকোজকে জারিত করা, এখানে গ্লুকোজ আমি শোষণিক বস্তু হিসেবে ধরে নেই,
গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6। গ্লুকোজ বলছে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে অবশ্যই, তার মানে এখানে যদি আমরা 6 অণু অক্সিজেন নেই, 6 অণু অক্সিজেন এবং গ্লুকোজ কিসের উপস্থিতিতে? বিভিন্ন ধরনের এনজাইম, এই বিভিন্ন ধরনের এনজাইম গুলো মূলত আমাদের কোষের ভিতরে অবস্থান করছে। এগুলো নিয়ে বিশদ আলোচনা তোমাদের আপাতত নবম দশম শ্রেণীতে নেই। বলছে যে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ 6 অণু অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি, যে শক্তিটা বলছে হচ্ছে 38 অণু এটিপি। এই এটিপিটাকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। এখন একটু লক্ষ্য করো, মনে রাখবে সালোক সংশ্লেষণের বিক্রিয়া হোক বা শোষণের বিক্রিয়া হোক, এখানে এই যে অক্সিজেন আমরা ব্যবহার করলাম, মনে রাখবে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সবসময় ভাই ভাই, ঠিক আছে? অক্সিজেন যদি হচ্ছে বিক্রিয়কে থাকে তাহলে উৎপাদকে আমরা হচ্ছে সেম পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাবো। লক্ষ্য করো যে 6 অণু অক্সিজেন থেকে আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড এখানে পেয়েছি। আবার যদি তোমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা একটু পেজ উল্টিয়ে আগের পেজে দেখে আসো তাহলে দেখবে যে ওখানে আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় 6 অণু অক্সিজেন পেয়েছিলাম, ঠিক আছে? তা তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তার মানে অর্থ হচ্ছে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে আমরা ভাই ভাই বলতেছি কোন বিশেষে? সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড হইলে 6 অণু অক্সিজেন, অর্থাৎ কত মল তৈরি হবে সেটা বেসিসে। ওকে, এখন দেখো বলছে যে 38 অণু এটিপি বা 686 কিলো ক্যালোরি পার মোল। তার মানে প্রতি মোল গ্লুকোজ অর্থাৎ এক অণু গ্লুকোজ যদি এভাবে জারিত হয়ে আলটিমেটলি আমি পাবো 38 অণু এটিপি। এটা অবশ্যই কোন শোষণ প্রক্রিয়া ভাইয়া? বলতেছে যে সবাত শোষণ প্রক্রিয়া, ঠিক আছে, যেখানে অক্সিজেনের উপস্থিতি ম্যান্ডেটরি। এখন আমরা আরেকটু যদি বলি যে সবাত শোষণ প্রক্রিয়ার ধাপ আছে বেশ কয়েকটি। সবাত শোষণ প্রক্রিয়ার ধাপ বর্ণনা আমরা পরবর্তী আরেকটা সুন্দর ভিডিওতে দেখব। তার মধ্যে জেনে রাখবো যে সবাত শোষণ আর অবাত শোষণের মধ্যে শোষণ মূলত হয়ে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং বলতেছে হচ্ছে সাইটোপ্লাজমে। এর মধ্যে বলছে যে সবাত শোষণ এবং অবাত শোষণের জন্য উভয়েরই একটা ধাপ রয়েছে, যে ধাপটা দুইজনের জন্যই কমন, দুইজনের জন্যই প্রযোজ্য, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলছে এইটা সম্পন্ন হবে হচ্ছে কোথায়? বলছে সাইটোপ্লাজমে। তা বাদে সবাত শোষণের বাকি তিনটা সবগুলো সংগঠিত হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, এবং অবাত শোষণ পুরোটাই সংগঠিত হবে হচ্ছে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। আচ্ছা, বুঝলাম। এখন দেখো যে তাহলে বলছি সবাত শোষণ প্রক্রিয়ায় আমরা এক অণু গ্লুকোজ 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়ায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে কি পেয়েছি? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি, বা আলটিমেটলি বলতেছি 686 কিলো ক্যালোরি পার মোল। এখন দেখো এরপর যদি আমরা চলে যাই অবাত শোষণে। অবাত মানে আমি অলরেডি বলে ফেলছি এখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতির দরকার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি অক্সিজেনের উপস্থিতি থাকলে ঘটবে না? না, ঘটবে, কিন্তু অক্সিজেন এখানে ম্যান্ডেটরি না, ঠিক আছে? ঘটবে কিন্তু অক্সিজেন ম্যান্ডেটরি না। তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে অক্সিজেনের উপস্থিতি হলে প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হতে পারে। এখন দেখো যে তাহলে বলছে অবাত শোষণ বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটবে। আমরা যদি দেখি বলছে যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শোষণ প্রক্রিয়া বলে। যে শোষণ প্রক্রিয়ায় কোনো শোষণিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে, তার মানে আমি দেখলাম এখানেও এনজাইম লাগবে, কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড ও সামান্য পরিমাণ শক্তি। তাহলে সবাত শোষণের উৎপাদ হিসেবে আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি পাই থাকি, কিন্তু সবাত শোষণে এটা পেয়েছি। অবাত শোষণে বলছে যে অবাত শোষণে আমরা হচ্ছে ইথাইল অ্যালকোহল, বা ল্যাকটিক অ্যাসিড এবং কি বলছে? এবং বলছে কার্বন ডাই অক্সাইড ও কিছু পরিমাণ শক্তি পেয়ে থাকি। তাহলে আমরা একটু বিক্রিয়াটা লক্ষ্য করি। তার মানে অবাত শোষণ হচ্ছে অবশ্যই সম্পূর্ণ কোনো বিক্রিয়া না, অর্থাৎ সম্পূর্ণ শোষণ না। অবাত শোষণকে আমরা বলতেছি আংশিক একটা বিক্রিয়া,
আংশিক বিক্রিয়া। এখন আংশিক কেন বলা হচ্ছে যে এখানে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে না। আমরা জানি যে শোষণ মানে হচ্ছে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে, কিন্তু বলছে যে অবাধ শোষণের ক্ষেত্রে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটবে না, এখানে আংশিক জারণ ঘটবে বা গ্লুকোজ আংশিক জারিত হবে। ঠিক আছে, এখন দেখো বিক্রিয়াটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানেও এক অণু গ্লুকোজ, অক্সিজেনের উপস্থিতি ম্যান্ডেটরি না, তার মানে আমার এখানে ভাইয়া অক্সিজেন লাগবে না। কি লাগবে? অবশ্যই কোষের ভিতরে অবস্থানরত বিভিন্ন এনজাইম গুলো আমার লাগবে। তাহলে এনজাইম নিলাম, তাহলে বলছে গ্লুকোজ বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে কিসে কনভার্ট হবে? বলছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH। বলছে এখানে দুই অণু ইথাইল অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, দুই অণু ইথাইল অ্যালকোহল এবং দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণ শক্তি। এই কিছু পরিমাণ শক্তিটা হচ্ছে দুই অণু এটিপি, যেটাকে আমরা যদি কিলো ক্যালোরিতে প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের 56 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ অবাধ শোষণের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে কোষস্থ এনজাইমের দ্বারা 1 মোল গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি করবে ভাইয়া? 2 মোল ইথাইল অ্যালকোহল, 2 মোল কার্বন ডাইঅক্সাইড এবং মাত্র 2 অণু এটিপি উৎপন্ন করবে। যেই 2 অণু এটিপিতে যদি আমরা কিলো ক্যালোরিতে প্রকাশ করি সেটা হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। বুঝেছি? তাহলে ল্যাকটিক অ্যাসিড কোথায় তৈরি হয়, তাই না? এখন দেখো তোমরা হয়তো জানো যে আমরা যদি অনেক দৌড়াদৌড়ি করি বা অনেক হাঁটাহাঁটি করি, ধরো যে অনেকদিন ধরে তুমি খুব রেস্টের মধ্যে ছিলা বাট হুট করে একদিন হাঁটছো বেশি, তো হাঁটার ফলে বা দৌড়ানোর ফলে বা দেখি আমরা যে 1 সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে আমরা কোনো খেলাধুলা করি নাই, হঠাৎ 2 সপ্তাহ পরে গিয়ে আমরা হচ্ছে একদিন হঠাৎ ফুটবল খেললাম, তারপর দেখি যে আমরা রাত্রেবেলা পা ব্যথা শুরু হয়, তারপর পরের দিন হচ্ছে একটু ব্যথা বাড়ে। তো এটা কেন হয়? বলছে যে আমরা যখন বেশি আমাদের মাসেল গুলা কাজ করে, পায়ের পেশি হোক বা হাতের পেশি হোক, এই হাতের পেশিতে একটা এখানে মূলত পরবর্তীতে অবাধ শোষণটা বেড়ে যায়। এই অবাধ শোষণ বাড়ার ফলে ওখানে মূলত তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। যে ল্যাকটিক অ্যাসিডের কারণে আমাদের ওই যে হাতে পায়ে বিভিন্ন ব্যথা হয়। ঠিক আছে, তাহলে ল্যাকটিক অ্যাসিডটা মূলত কোথায় তৈরি হবে? আমাদের কোষে। তবে ইথাইল অ্যালকোহলটা মূলত তৈরি করে হচ্ছে বিভিন্ন অণুজীবগুলো। এই অণুজীব কারা? যেমন ধরো যে ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলো। এখন তোমরা জানো যে দুধ যদি ফেটে যায় তাহলে সেটা ছানায় পরিণত হয়, পরবর্তীতে বিভিন্ন দই হইতে পারে বা বিভিন্ন অন্যান্য যে উপজাত পদার্থগুলো আছে দুধের, সেগুলো। তার মানে সেগুলো কিসের ফলে হবে? অবাধ শোষণের ফলে হবে। কারা ঘটাবে? বলছে বিভিন্ন ধরনের অণুজীব, যেমন ইস্ট, বিভিন্ন ব্যাকটেরিয়া ইত্যাদি। এখন পাউরুটির ক্ষেত্রেও তোমরা জানো যে এটাকে ফোলানোর জন্য সেটা কি করা হয়? ইস্ট মিশ্রিত করা হয়। ওখানে এই যে ইস্ট আছে, এই ইস্ট ছত্রাকটা কি করে? অবাধ শোষণ প্রক্রিয়ার মাধ্যমে ওটাকে ফোলায়। ঠিক আছে, এটাই। এখন দেখো, তার মানে আমরা বুঝলাম যে আজকে আমরা আলোচনা করলাম শোষণ সম্পর্কে। শোষণের প্রকারভেদ আমরা বললাম, শোষণ কাকে বলে, প্রকারভেদ গুলোর মধ্যে সবাধ শোষণ কাকে বলে, অবাধ শোষণ কাকে বলে, এগুলো করলাম এবং দুইটা বিক্রিয়া সম্পর্কে আমরা পরিচিত হলাম। তাহলে এটাই হচ্ছে আপাতত শোষণ এবং শোষণ সম্পর্কিত বিভিন্ন প্রকারভেদ। ধন্যবাদ।